Hello everyone, welcome to my channel Physics with Rajni Dukar. WBCS Mains General Paper 4A 2023 এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সের ফিজিক্স পোর্শন আজ আমরা ডিটেলে ডিসকাস করব। আপকামিং WBCS এক্সামের জন্য এই কোশ্চেন্স প্র্যাকটিস করা আপনার প্রিপারেশনকে আরও স্ট্রং করে তুলবে। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। 2023 সালে WBCS প্রিলিমস মেইনসে পেপার 4 থেকে ফিজিক্সের যে পোর্শন ছিল সেখানে 38 কোশ্চেন এসেছিল। তাহলে এই নাম্বারটা ছোট না, তার মানে আপনারা বুঝতেই পারছেন ফিজিক্স সাবজেক্টটাকে খুবই ভালো করে আপনাদের রেডি করতে হবে। তো আর ভালো করে রেডি করার জন্য প্রথমে দরকার পিওয়াইকিউর সঠিক অ্যানালিসিস। তো আমরা আজকে এই ভিডিওতে এই অ্যানালিসিসই করব যে কোন কোন টপিক থেকে কোন পোর্শন থেকে কোশ্চেন্সগুলো আসে, কিরকম কোশ্চেন আসে, আপনাদের কিভাবে প্রিপারেশন করতে হবে। তো প্রথম কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 1, আ টেলিভিশন ট্রান্সমিশন ইজ অ্যান এক্সাম্পল অফ উইচ টাইপ অফ ট্রান্সমিশন। চারটে অপশন আছে। এবার সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, বাই ডিরেকশনাল, এই চারটা অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে। তো এই যে সিমপ্লেক্স আছে, সিমপ্লেক্স হচ্ছে এখানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ডেটা ফ্লো এর ব্যাপারে। তো ডেটা ফ্লো এর যদি কথা বলি তাহলে সিমপ্লেক্স মেথড হচ্ছে ওয়ান ওয়ে ফ্লো, ওয়ান ওয়ে ফ্লো অনলি। তার মানে মাত্র একই দিক থেকে আপনারা ইনফরমেশন পাবেন। যদি আমি এটার এক্সাম্পল বলি তাহলে এক্সাম্পল হিসাবে নেওয়া হবে টিভি, রেডিও এটসেট্রা। ঠিক আছে, তাহলে বোঝাই যাচ্ছে এই প্রথম কোশ্চেনের উত্তর কি হবে, এ সিমপ্লেক্স মেথড। কিন্তু হাফ ডুপ্লেক্স মেথড কি হয়, এখানে দুটা ডিরেকশনেই হচ্ছে ইনফরমেশন আসে, তার মানে বোথ ওয়েজ হয়, বাট ওয়ান অ্যাট এ টাইম, বাট ওয়ান অ্যাট আ টাইম। যদি উদাহরণ নিই, এটার উদাহরণ হবে ওয়াকি টকি। ওয়াকি টকি, ওয়াকি টকিতে একটা টাইমে একই জন বলতে পারে, কিন্তু ফুল ডুপ্লেক্সে এখানে দুটো ডিরেকশনেই হয় ইনফরমেশন পাস, কিন্তু এখানে সাইমুলটেনিয়াসলি ইনফরমেশন এক জায়গা মানে এক জায়গা থেকে আরেকজন, মানে দুদিক থেকে কথা বলা যায়, তো এটা সাইমুলটেনিয়াসলি হবে। যেমন উদাহরণ যদি নিই তাহলে মোবাইল ফোন, মোবাইল ফোন কল, তাই না? ফোনে একই সাথে দুই পক্ষই কথা বলতে পারে। তার মানে আমি বুঝতেই পারছি যদি টিভি ট্রান্সমিশনের কথা বলি তাহলে উত্তর হবে সিমপ্লেক্স। তার মানে সিমপ্লেক্স ট্রান্সমিশন ইজ আ মোড অফ কমিউনিকেশন ইন উইচ ডেটা ফ্লো ইন ওয়ান ডিরেকশন অনলি। ওকে, তারপরে এবার চলে আসি নেক্সট কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 2, when light is refracted which of the following does not change? রিফ্র্যাকশন আমরা জানি কি হয়। দেখো, যখনই ধরো এই দুটো মিডিয়াম আছে, উপরের মিডিয়ামটা ধরলাম এয়ার আর নিচের মিডিয়ামটা আমি ধরলাম গ্লাস। এবার লাইট যখন একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামের উপর ইনসিডেন্ট হয় তাহলে লাইটের কি হয়, যদি লাইটটা এবার যদি সেকেন্ড মিডিয়ামে প্রবেশ করে তাহলে ওর ডিরেকশনটা একটু চেঞ্জ হয়ে যায়, এটা আমরা জানি, তাই না? তার মানে অ্যাকচুয়ালি কি হয়, অ্যাকচুয়ালি আমরা বলতে পারি লাইট যখন ইনসিডেন্ট হয় তিনটে ঘটনা ঘটে, একটা রিফ্লেকশন, এদিকে একটা রিফ্র্যাকশন আর কিছুটা অ্যাবজর্পশন হয়। এবার যদি আমি রিফ্র্যাকশনের কথা বলি ঠিক, তাহলে রিফ্র্যাকশনে কি হয়, রিফ্র্যাকশনে লাইট ইনসিডেন্ট তো হয় এই দিক থেকে আর এটা অন্য একটা মিডিয়ামে চলে যায়। এবার ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে, যদি এই মিডিয়ামটা না থাকতো তাহলে লাইট সোজা এই দিকে যেত, কিন্তু এই নিচের এই মিডিয়ামটা থাকার ফলে লাইটের ডিরেকশনটা এটা হয়ে যাচ্ছে, এটা রিফ্র্যাক্টেড লাইট হচ্ছে। এবার রিফ্র্যাকশনে আমরা জানি যে অবভিয়াসলি এই ডিরেকশনের চেঞ্জ হচ্ছে, তার মানে ভেলোসিটি চেঞ্জ হয়, তাই তো? আর ভেলোসিটি যেহেতু চেঞ্জ হচ্ছে, আরেকটা জিনিস চেঞ্জ হয় সেটা হচ্ছে ওয়েভলেন্থও চেঞ্জ হচ্ছে, ওয়েভলেন্থও আমার চেঞ্জ হচ্ছে। যেটা চেঞ্জ হয় না সেটা একমাত্র শুধু ফ্রিকোয়েন্সি আছে, তাহলে এটার উত্তর হবে বি, ফ্রিকোয়েন্সি। এবার কোশ্চেন নাম্বার 3 দেখি। এ সোপ বাবল ইজ এ নেগেটিভ, ইজ গিভেন আ নেগেটিভ চার্জ, দেন ইট রেডিয়াস কি হয়, ডিক্রিজ করবে না ইনক্রিজ করবে না আনচেঞ্জ থাকবে, না আমরা কিছুই বলতে পারবো না, এই ইনফরমেশন মানে ইনফরমেশন সাফিসিয়েন্ট নয়। তো দেখো, সোপ বাবলকে যখনই আমি নেগেটিভ চার্জ দিব তখন কি হবে, তাহলে সোপ বাবলকে নেগেটিভ চার্জ দেওয়ার ফলে কি হয়, নর্মালি প্রথমে সোপ বাবল কি থাকে, প্রথম দিকে সোপ বাবল থাকবে হচ্ছে আপনার নিউট্রাল, তাই তো? তারপরে যখন আপনি এটাকে হচ্ছে নেগেটিভ চার্জ দিবেন, তারপরে আমি কি করলাম, বাবল ইজ গিভেন নেগেটিভ চার্জ, যখনই আমি নেগেটিভ চার্জ দিব
তখন কি হবে, তারপরে যে কেসটা হবে সেটা হচ্ছে এই নেগেটিভ চার্জগুলো একে অপরের সাথে রিপালস করবে, মানে বিকর্ষণ করবে। তার মানে রিপালশন অফ নেগেটিভ চার্জেস হবে। এই রিপালশনের থেকে কি হবে, বাবলটার এফেক্ট কি হবে, বাবলটা হচ্ছে কি করবে, এক্সপ্যান্ড করবে। তার মানে বাবলটার হচ্ছে কি হবে, এক্সপ্যানশন হবে। ঠিক আছে, এক্সপ্যানশন হবে। তার মানে এক্সপ্যানশন যখনই হবে তার মানে কি হবে, বাবলটার যে রেডিয়াসটা আছে, রেডিয়াসটা কি হবে, তার মানে আমি বলতে পারি রেডিয়াস কি হবে, ইনক্রিজ হবে। তাহলে রেডিয়াস ইনক্রিজেস, তাহলে এটা সঠিক উত্তর হবে বি। এবার একটা সময়ের পর যদি আরো বেশি এক্সপ্যানশন হয়, আরো বেশি হয়, তাহলে কি হবে, বিয়ন্ড এ সার্টেন লিমিট হলে সেই বাবলটা ব্রাস্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে একটা সোপ বাবলকে যদি আমি নেগেটিভ চার্জ দিই তাহলে সেটা কি হয়, ইনক্রিজ হয়। আশা করি এটা বোঝা গেছে। এবার নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট কোশ্চেন নাম্বার 4। কোশ্চেনটা কি বলেছে, পাউন্ডাল ইজ এ ইউনিট অফ হোয়াট। তো দেখো নাও কি মাস আছে, যে মাসটা কিসের ইউনিট, মাসের ইউনিট কি হয়, মাসের যদি এসআই ইউনিট বলি, সেই মাসের এসআই ইউনিট হচ্ছে কিলোগ্রাম, কিন্তু মাসের সিজিএস ইউনিট যদি বলি, সিজিএস ইউনিট হচ্ছে গ্রাম। ওয়েট যে হয়, ওয়েটের আমি এসআই ইউনিট যদি বলি সেটা নিউটন হয়, আর সিজিএস ইউনিট কি হয়, ডাইন। আপনারা এটাও জানেন যে 1 নিউটন ইজ ইকাল টু 10⁵ ডাইন হয়, এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এবার মোমেন্টাম যে আছে, মোমেন্টামের একক কি, মোমেন্টামের এসআই একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড, আর সিজিএস হচ্ছে কি হবে, গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। সেখানে এনার্জির হচ্ছে জুল। ঠিক আছে, এটা কি আছে, এটা জুল। আর এখানে কি হবে, আর এখানেও আরেকটা সম্পর্ক আছে যেটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, 1 জুল ইজ ইকাল টু 10⁻7 আর্গ হয়। যেগুলো যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেটা আমি সাইডে লিখে দিচ্ছি। এবার আপনি বলবেন যে এখানে তো তাহলে কোনো উত্তরটাই ম্যাচ করছে না। হ্যাঁ, কারণ এই ওয়েট যে আছে, ওয়েটের আরও একক আছে। এগুলো ওয়েটের এসআই আর সিজিএস বললাম, ওয়েটের হচ্ছে আরও ইউনিট আছে যেগুলাকে আমরা কিলোগ্রাম ফোর্স বা গ্রাম ফোর্স বলি, এটা এসআইতে আর এটা সিজিএসে। কিন্তু এই দুটো কি, এই দুটো হচ্ছে গ্র্যাভিটেশনাল ইউনিট, গ্র্যাভিটেশনাল ইউনিট অফ ওয়েট। ঠিক আছে, ইউনিট অফ ওয়েট, তার মানে ওয়েটের আরও ইউনিট আছে। কিন্তু পাউন্ডালটা কি, সে পাউন্ডালটা লেখা নেই, কিন্তু মনে রাখবেন এই পাউন্ডালটা আর কিছু না, এটা ওয়েটেরই একক। তাহলে পাউন্ডালের সঠিক উত্তর কি হবে, এটার উত্তর হবে বি, ওয়েট। ওকে, আশা করি ক্লিয়ার হয়েছে। কোশ্চেন নাম্বার 5-এ চলে আসি। কোশ্চেন নাম্বার 5 আপনাদের স্ক্রিনে আছে, উইচ থিওরেম ল ক্যান এক্সপ্লেন দি ওয়ার্কিং প্রিন্সিপাল অফ স্প্রেয়ার। তাহলে এটা সঠিক উত্তর হবে বি, বার্নৌলিস থিওরেম। বার্নৌলিস থিওরেম কি বলে, বার্নৌলিস থিওরেম বলে ফর এ ফ্লোয়িং লিকুইড, আমি লিখে দিচ্ছি বার্নৌলিস থিওরেম, ফর এ ফ্লোয়িং লিকুইড, যেই লিকুইডটা কি হবে, যেই লিকুইডটা হবে আপনাদের ইনকম্প্রেসিবল, মানে যাকে কম্প্রেস করা যাবে না, ইনকম্প্রেসিবল হবে। আর এটা কি হবে, আর এটা হবে নন ভিসকাস। তো এই টাইপের লিকুইডের ক্ষেত্রে বার্নৌলিস থিওরেম কি বলে, এই টাইপের লিকুইডের ক্ষেত্রে বার্নৌলিস থিওরেম বলে সাম অফ প্রেশার এনার্জি পার ইউনিট ভলিউম প্লাস পি হচ্ছে প্রেশার এনার্জি পার ইউনিট ভলিউম, প্লাস কাইনেটিক এনার্জি পার ইউনিট ভলিউম, প্লাস কাইনেটিক এনার্জি পার ইউনিট ভলিউমের এক্সপ্রেশন আমি লিখে দিচ্ছি, হাফ রো ভি স্কোয়ার, রো হচ্ছে ডেন্সিটি, প্লাস পোটেনশিয়াল এনার্জি রো জিএইচ পার ইউনিট ভলিউম ইজ ইকাল টু কনস্ট্যান্ট হয়। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে প্রেশার এনার্জি, আমি এখানে বলে দিই, এটা হচ্ছে প্রেশার এনার্জি, প্রেশার এনার্জি পার ইউনিট ভলিউম, এটা হচ্ছে কাইনেটিক এনার্জি পার ইউনিট ভলিউম, আর এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি পার ইউনিট ভলিউম। আর রোটা কি, এই রোটা হচ্ছে ডেন্সিটি, এখানে যেই রোটা দেখতে পাচ্ছেন সেই রোটা হচ্ছে ডেন্সিটি। ওকে, তাহলে এদের সামটা কি হয়, কনস্ট্যান্ট হয়। এবার এখান থেকে এই জিনিসটা স্প্রেয়ার কি করে কাজ করে, ঠিক আছে, পারফিউম স্প্রেয়ার বা যে কোনো স্প্রেয়ার, তো এত এক্সপ্লেন করার দরকার নেই, শুধু আপনারা মনে রাখবেন যে এইখানে উত্তরটা হবে বার্নৌলিস থিওরেম। বার্নৌলিস থিওরেম আরও আপনার হচ্ছে ইউজ আছে, যেখানে অ্যাপ্লিকেশন আছে, সেটা হচ্ছে এয়ারপ্লেন উইংসের ক্ষেত্রে। ঠিক আছে, এই জন্যই হচ্ছে যে এরোপ্লেনের শেপ হয় এটা এই আকৃতির, মাকু আকৃতি বলে না, এই টাইপের, তাই না, এই টাইপের শেপ হয়, এটাও বার্নৌলিস থিওরেমের উপরে বেস করে। ঠিক আছে, তো এটা মনে রাখতে হবে।
এবার নেক্সট কোশ্চেনে চলে যাই, কোশ্চেন নাম্বার 6। কোয়ান্টিটি দ্যাট রিমেইনস আনচেঞ্জড ইন এ ট্রান্সফর্মার কি হবে? তো এবার ট্রান্সফরমারে কি হবে, ট্রান্সফরমারে কোন কোয়ান্টিটিটা আনচেঞ্জ থাকে, এটা আমাদের কোশ্চেন। এবার ট্রান্সফরমারের ক্ষেত্রে আমরা জানি কয় ধরনের ট্রান্সফার হয়। ট্রান্সফরমার আমাদের দুই ধরনের হয়, একটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার, স্টেপ আপ, আরেকটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। স্টেপ আপ ট্রান্সফরমারের ক্ষেত্রে আমরা দেখি যে আউটপুট ভোল্টেজটা হচ্ছে ইনপুট ভোল্টেজ থেকে বেশি হবে, আর স্টেপ ডাউনে কি হয়, আউটপুট ভোল্টেজটা ইনপুট ভোল্টেজ থেকে কম হয়, তাই তো? এবার এখানে যেহেতু ভোল্টেজ চেঞ্জ হচ্ছে, তার মানে কি হয়, কারেন্টও চেঞ্জ হয়। তাহলে ভোল্টেজ, তার মানে ভোল্টেজ চেঞ্জ হলে কি হবে, কারেন্টও চেঞ্জ হবে। তো সেম এখানেও হচ্ছে, আর কারেন্ট চেঞ্জ হলেই কারেন্ট ডেন্সিটিও চেঞ্জ হবে। আমরা জানি কারেন্ট ডেন্সিটি কি হয়, দেখেন কারেন্ট ডেন্সিটি মানে হচ্ছে আপনাদের কারেন্ট বাই এরিয়া। ওকে, তার মানে এটাও চেঞ্জ হচ্ছে, যেটা চেঞ্জ হচ্ছে না সেটা হচ্ছে সি ফ্রিকোয়েন্সি, তার মানে ফ্রিকোয়েন্সিটা সেম থাকছে। তাহলে কোশ্চেন নাম্বার 6 এর উত্তর হবে ফ্রিকোয়েন্সি। এবার কোশ্চেন নাম্বার ডি। কোশ্চেন নাম্বার ডি কি বলেছে, নয়েজ ইন টেম্পারেচার অফ সান কম্পেয়ার টু আর্থ ইজ মোর দ্যান ড্যাশ কেলভিন। এটা সঠিক উত্তর হবে অপশন ডি। এটা সঠিক উত্তর কি হবে, অপশন ডি। ওকে, তারপরে নয়েজ ইন টেম্পারেচার, নয়েজ ইন টেম্পারেচার কথাটার মানেটা কি? নয়েজ ইন টেম্পারেচার কথাটার মানেটা হচ্ছে টেম্পারেচারের ভেরিয়েশন, টেম্পারেচার ভেরিয়েশন। তাহলে টেম্পারেচার ভেরিয়েশনটা সানে বেশি হবে। ওকে, তাহলে এটা সঠিক উত্তর হবে উত্তর ডি। কোশ্চেন নাম্বার 8। তো কোশ্চেন নাম্বার 8 আপনাদের সামনে আছে। কোশ্চেন নাম্বার 8টা কি বলেছে, যে দ্য ডিরেকশন অফ ইনডিউসড ইএমএফ ডিউরিং ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ইজ গিভেন বাই হুইচ ল? তো ডিরেকশন অফ ইনডিউসড ইএমএফ, এগুলো সব বেসিক কোশ্চেন, ঠিক আছে, সরাসরি আপনারা একটু পড়লেই এটার উত্তর দিতে পারবেন। সেটা কি হবে, ডিরেকশনটা কি বোঝা যায়, ডিরেকশনটা হচ্ছে লেঞ্জের সূত্র দিয়ে বোঝা যাবে। তাহলে ডিরেকশনের জন্য সঠিক উত্তর কি হবে, উত্তর হবে লেঞ্জেস ল। ওকে, বি লেঞ্জেস ল। লেঞ্জেস ল অ্যাকচুয়ালি কি বলে, লেঞ্জেস ল এখানে এটাই বলে, দ্য ইনডিউসড ইএমএফ, দ্য ইনডিউসড ইএমএফ or EMF হলে কারেন্টও হবে, EMF or current in a circuit, in a circuit is in such a direction, such a direction that it opposes the change in magnetic flux, the change in magnetic flux that produce it, that produces it। তার মানে যেই কারণে ইএমএফ বা কারেন্ট তৈরি হয়েছে সেই কারণটাকেই বাধা দেয়, ঠিক আছে, যেই কারণে তৈরি হবে সেই কারণটাকেই বাধা দেয়। এবার এখানে যে ইএমএফটা তৈরি হয়, সেই ইএমএফ এর যদি আমি ফর্মুলা লিখি, সেটা হচ্ছে ই ইজ ইকুয়াল টু মাইনাস এন ডিফাই বাই ডিটি। এই এন ডিফাই বাই ডিটি এসেছে কোথা থেকে, ফ্যারাডের সূত্র থেকে। কিন্তু এই নেগেটিভ সাইনটা এটাই বোঝায় যে যেই কারণে তৈরি হবে সেই কারণটাকে অপোজ করবে, তার মানে এই নেগেটিভ ডিরেকশন সেই অপোজিশনকেই বোঝায়। আর এই নেগেটিভ সাইনটা এসেছে কোন সূত্র থেকে, এই নেগেটিভ সাইনটা এসেছে লেঞ্জের সূত্র থেকে। আশা করি ক্লিয়ার হয়েছে। কোশ্চেন নাম্বার 8 তাহলে বোঝা গেল। এবার আসি কোশ্চেন নাম্বার 9। 9 নাম্বার কোশ্চেন কি বলেছে, ফিক্সড টর্ক ইজ অ্যাপ্লাইড টু আ বডি, হোয়াট উইল বি জেনারেটেড, হোয়াট উইল বি জেনারেটেড ইন দি বডি, বডিতে কি তৈরি হবে? তো আপনারা দুটো জিনিস সম্বন্ধে, একটা জিনিস তো ছোটবেলা থেকে খুব ক্লিয়ার, ফোর্স সম্বন্ধে, আরেকটা জিনিস হয় টর্ক। আমি বেশি কিছু বলবো না, খুব সোজা ভাষায় বলবো, যদি লিনিয়ার মোশনের কথা বলা হয়, লিনিয়ার, বা আমরা আরেকটা ওয়ার্ড বলি এটার ক্ষেত্রে ট্রান্সলেশনাল, ট্রান্সলেশনাল, এই মোশনের ক্ষেত্রে আমরা ফোর্স কথাটা উচ্চারণ করব, আর টর্ক দিলে কি হয়, বডিটা রোটেট করবে, তার মানে এটা হচ্ছে রোটেশনাল মোশনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। ওকে, এই টর্ক আর এই ফোর্স এর মধ্যে একটা রিলেশন আছে। টর্ক আর ফোর্সের মধ্যে রিলেশন হচ্ছে টাউ ইজ ইকুয়াল টু আর একটা ডিস্টেন্স ইন্টু ফোর্স ইন্টু সাইন থিটা, ঠিক আছে। থিটাটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন আর অ্যান্ড এফ। এগুলো আপনারা হয়তো যখনই চ্যাপ্টারগুলো পড়বেন তখন আপনাদের ক্লিয়ার হবে।
তো এখানে একটাই জিনিস বোঝা যাচ্ছে যে টর্ক যখনই অ্যাপ্লাই করব তখন কি তৈরি হবে, দেখো লিনিয়ার কথাটা তৈরি হবে না, লিনিয়ারটা রিলেটেড ফোর্সের সাথে। এবার টর্ক ফোর্স দিলে কি হয়, ফোর্স দিলে বডিটার অ্যাক্সিলারেশন, নিউটনের সূত্র, ফোর্স ইজ ইকাল টু মাস ইনটু অ্যাক্সিলারেশন, এটাও জানা আছে। ঠিক আছে, তাহলে এ হচ্ছে অ্যাক্সিলারেশন, তাহলে এটা হচ্ছে ট্রান্সলেশনাল বা লিনিয়ার অ্যাক্সিলারেশন। তার মানে টর্ক যখনই দিব তাহলেও একটা অ্যাক্সিলারেশনই পাবো, সেই অ্যাক্সিলারেশনটা অবভিয়াসলি লিনিয়ার হবে না, সেটা কি হবে, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। তার মানে কোশ্চেন নাম্বার 9 সঠিক উত্তর হবে এ, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। আশা করি ক্লিয়ার হয়েছে। কোশ্চেন নাম্বার 10, the internal energy of a gas due to adiabatic expansion will be what? দেখো অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশনটা কি সেটা প্রথমে আমি বলে দিই। অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশন মানে হচ্ছে, ধরো টায়ার ফেটে গেল, ঠিক আছে, চাকা, টায়ার, সাইকেলের টায়ার যখন ফেটে যায়, টায়ার যদি ফেটে যায়, ফেটে গেলে আমার যে এক্সপ্যানশন হবে সেটা হচ্ছে অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশন, মানে যেখানে হিটের এক্সচেঞ্জ হবে না। ঠিক আছে, তার মানে কিউ মানে হিট এক্সচেঞ্জ, হিট এক্সচেঞ্জটা জিরো হবে, তাই জন্য টায়ার যেখানে ফেটে যায় সেই জায়গাটা ঠান্ডা মনে হয়। এবার যখনই সেই ঠান্ডা হয় সেখানে অবভিয়াসলি একটা এনার্জি পাওয়া যায়। সেই ঠান্ডা কেন হয়, কারণ হচ্ছে ওখানকার নিজের ইন্টারনাল ভিতরকার এনার্জিটা ইউজ হয়, তাই তো। তার মানে ইন্টারনাল এনার্জি যদি ইউজ হয়ে যায়, শেষ হয়ে যায়, খরচা হয়ে যায়, তার মানে ভিতরকার এনার্জিটা কি হবে, ডিক্রিজ হবে। তাহলে এটার 10 নম্বর কোশ্চেনের উত্তর হবে এ, ডিক্রিজ। আশা করি ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশন আমরা বলবো যে এমন ধরনের এক্সপ্যানশন যেখানে এই ডেল কিউ জিরো হচ্ছে, তার মানে এখানে হিট এক্সচেঞ্জ, আমি লিখে দিচ্ছি যাতে আপনাদের রিভিশন করতে সুবিধা হয়, হিট এক্সচেঞ্জ হচ্ছে জিরো হয়। ঠিক আছে, হিট এক্সচেঞ্জ জিরো হয়। অ্যাডিয়াবেটিক এক্সপ্যান্ডেশনের জন্য পরীক্ষার আরেকটা কোশ্চেন আসে যে গ্যাসের ফর্মুলা আছে, সেটা মানে পি আর ভি এর মধ্যে যে রিলেশন হয়, পি ভি টু দি পাওয়ার গামা ইজ ইকাল টু কনস্ট্যান্ট হয়, এটাও আপনারা হয়তো জেনে থাকবেন। এই ফর্মুলা দিয়েও কোশ্চেন আসে কিন্তু অনেক সময়। ঠিক আছে, তো এখানে গামাটা কি হয়, গামা ইজ ইকাল টু, গামাটা হচ্ছে সিপি বাই সিবি। কোনটা কি জিনিস যখনই চ্যাপ্টারগুলো পড়া হবে তখন ক্লিয়ার হয়ে যাবে। আপনাদের যদি চ্যাপ্টার ওয়াইজ যদি ফিজিক্সের টপিকগুলো দরকার হয়, যে প্রত্যেকটা ফিজিক্সের যে টপিকগুলো থেকে কোশ্চেন আছে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ যদি আপনারা ভিডিও চান, আমি সেটাও আপনাদেরকে এনে মানে তো দিতে পারি। তো সেটার জন্য আপনারা প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন যে আপনাদের চ্যাপ্টার ওয়াইজ থিওরি লাগবে কিনা। এবার নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 10 হলো, তাই তো, হ্যাঁ, এবার 11। কোশ্চেন নাম্বার 11 কি বলেছে, which transitions are studied by UV spectrometer? তাহলে ইউভি স্পেকট্রোমিটার কি করে, দেখো ইউভি যে স্পেকট্রোমিটার আছে সেই স্পেকট্রোমিটারটা মেজার কি করে, মেজার্স অ্যাবজর্পশনস, অ্যাবজর্বেন্স or transmittance of UV light, of UV light by a sample, by a sample, okay, UV light by a sample। এবার এই ইউভি স্পেকট্রোমিটারের যে ইউজেস যদি আমি বলি, ইউজেসগুলো কি কি হবে, এটার ইউজেস যদি বলি, এটা হচ্ছে 1 নম্বর হচ্ছে কনসেন্ট্রেশন অফ সলিউশনকে ডিটারমাইন করে, ডিটারমাইন কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশন অফ সলিউশন, সলিউশনস, ওকে। তারপর প্রোটিন অ্যান্ড ডিএনএ অ্যানালিসিস করে, ডিএনএ অ্যান্ড প্রোটিন অ্যানালিসিস করে, অ্যানালিসিস করে, ওকে। আর কি করে, অর্গ্যানিক কম্পাউন্ডকে আইডেন্টিফাই করে, এগুলো দরকার, ঠিক আছে, এগুলো আসে পরীক্ষায়। তো আইডেন্টিফাই অর্গ্যানিক কম্পাউন্ড, হয়তো এই বছর এরকম কোশ্চেন আসছে, পরে 1-2 বছর পরে কোশ্চেন চলে আসবে এটার ইউজেস নিয়ে, তাই না। তো আমাদেরকে এই পিওয়াইকিউ এর যে প্রত্যেকটা পয়েন্ট আছে সেগুলোকে দেখতে হবে। তো ইউভি লাইট স্পেকট্রোমিটারের ইউজেস তো এটা বললাম, তাহলে এটার উত্তর কি হবে। তো অবভিয়াসলি বুঝতে পারা যাচ্ছে যে উইচ ট্রানজিশনস, এবার এগুলা তো সম্বন্ধে আর ইউজ বললাম, কিন্তু কোশ্চেন আছে উইচ ট্রানজিশনস আর স্টাডিড বাই ইউভি স্পেকট্রোমিটার, এটার উত্তর হবে ইলেকট্রনিক। ঠিক আছে, তাহলে এটা সঠিক উত্তর কি হবে, বি, ইলেকট্রনিক। কোশ্চেন নাম্বার 11, হোয়াট ডু ইউ সি অ্যাট স্পিডোমিটার অফ এ কার? স্পিডোমিটার অফ দি কার দিয়ে কি মেজার করা হয়, ইনস্ট্যান্টেনিয়াস স্পিড মেজার করা হয়, কি মেজার করা হবে, ইনস্ট্যান্টেনিয়াস স্পিড, এটার উত্তর হবে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। আশা করি এটা ক্লিয়ার হয়েছে। দেখো স্পিড কি হয়, স্পিড আপনারা জানেন, স্পিড মানে হচ্ছে ডিস্টেন্স ট্রাভেল
ডিস্টেন্স ট্রাভেলড বাই টাইম। আর এখানে যে ভেলোসিটি হবে, ভেলোসিটি কিন্তু ডিসপ্লেসমেন্ট বাই টাইম হয়, ডিসপ্লেসমেন্ট বাই টাইম হয়। ইনস্ট্যান্টেনিয়াস মানে পার্টিকুলার কোনো একটা ঠিক টাইমে, যেমন গাড়ির স্পিডোমিটার কি হয়, এখন আপনি গাড়ি চালাচ্ছেন, হঠাৎ দেখতে চাচ্ছেন কত স্পিডে গাড়ি যাচ্ছে, তাহলে ওই ওই জিনিসটাকে আমরা বলি ইনস্ট্যান্টেনিয়াস, মানে ওই পার্টিকুলার ইনস্ট্যান্টে। আশা করি এটা ক্লিয়ার হয়েছে, তাই তো? কোশ্চেন নাম্বার 13-এ আসি। 13 নম্বর কোশ্চেন বলেছে, উইচ টাইপ অফ মডুলেশন ইজ এমপ্লয়েড ইন ইন্ডিয়া ফর রেডিও ট্রান্সমিশন। তো এটার সঠিক উত্তর হবে অ্যামপ্লিটিউড মডুলেশন। এটার সঠিক উত্তর কি? এমপ্লয়েড না, অ্যাকচুয়ালি সরি, এটার উত্তর হবে ফ্রিকোয়েন্সি মডুলেশন। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি মডুলেশন। তাহলে ফ্রিকোয়েন্সি মডুলেশন আমরা জানি, মডুলেশন মানে হচ্ছে অ্যাকচুয়ালি কি হয়, আপনারা ধরেন একটা মেসেজকে আপনি এই জায়গা থেকে এই জায়গায় পাঠাতে চান, ঠিক আছে, কিন্তু এই পাঠানোটা এতটা ইজি হচ্ছে না। তো আমরা কি করি, এই যে মেসেজটাকে আছে সেটাকে একটা বড় কোনো কিছুতে কারোর উপরে ইম্পোজ করি, সুপার ইম্পোজ করি, করে মেসেজটা পাঠাই। তাহলে মেসেজটা যখনই পাঠাই তাহলে মেসেজটা যাওয়াটা ইজি হয়ে যায়, আর সেখান থেকে যেই লোকটা মেসেজ পড়বে সেই ওই মেসেজটাকে বার করে নেবে। ফর এক্সাম্পল, ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি। ধরেন আপনি এখানে আছেন আর আপনার বন্ধু এখানে আছে, এবার আপনাকে একটা লেটার একে পাঠাতে হবে, ঠিক আছে। এবার সেই লেটারটা যখনই আমি পাঠাবো, এবার কাগজটাকে যদি হাওয়ায় উড়িয়ে দিই তাহলে এটা একটু পরে গিয়ে পড়ে যাবে, কিন্তু সেই কাগজটাকে যদি পাথরের উপরে মুড়িয়ে দেওয়া হয় তাহলে সেই পার তারপর যদি ছোড়া হয় তাহলে ইজিলি ও পেয়ে যাবে যে আপনার বন্ধুটা, তারপর সেই পাথর থেকে ওই কাগজটা বের করে ও লেটার পড়ে নেবে। তাহলে এই জিনিসটাই হচ্ছে মডুলেশন, ঠিক আছে। মানে আপনার মেসেজটা বা সিগন্যালটা সরাসরি না গিয়ে ওটাকে কারোর উপরে চাপিয়ে নিয়ে পাঠানো, এই জিনিসটাকে মডুলেশন বলি। ওকে, তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? এটা সঠিক উত্তর হবে ফ্রিকোয়েন্সি মডুলেশন। কোশ্চেন নাম্বার 14, এক্স ইউনিট ইজ ইকুয়াল টু কোশ্চেন মার্ক, কি হবে? এক্স ইউনিট কি হয়? এটার উত্তর, সঠিক উত্তর হবে D10⁻⁻13 মিটার। দেখো বাকিগুলো দেখে নাও। 1 ফেমটোমিটার বা ফার্মি, ওকে, ফেমটোমিটার বলা হয়, এটা হয় -15-এর সাথে, ওকে। তারপরে 1 পিকোমিটার, পিকোমিটার, এটা হচ্ছে 10⁻⁻12 হয়। আর 1 অ্যাংস্ট্রম কি হয়? 10⁻⁻10 মিটার হয়। তাহলে এক্স ইউনিট, তাহলে পরীক্ষা যদি এটা নাও জানা থাকে, বাকিগুলো যদি জানা থাকে, তাহলে আপনারা এটা সঠিক উত্তর করে দিতে পারবেন, অপশন ডি। এবার নেক্সট কোশ্চেন নাম্বার 15-এ আসি। সাইজ অফ দি ন্যানো পার্টিকলস বিটুইন ড্যাশ ন্যানোমিটার। ন্যানোমিটারও যেমন রাখবেন, 1 ন্যানোমিটার ইজ ইকুয়াল টু 10⁻⁹ মিটার হয়। এটার উত্তর কি হবে? ন্যানো পার্টিকেলের, এখানে ন্যানো পার্টিকেলের সাইজ চেয়েছে, এটার উত্তর হবে সি, 1 to 100 ন্যানোমিটার। ওকে, নেক্সট কোশ্চেন, দ্য প্রিন্সিপাল অফ কন্ট্রোল চেইন রিয়াকশন ইজ ইউজড ইন। দেখেন, কন্ট্রোল চেইন রিয়াকশন, নর্মাল চেইন রিয়াকশন যদি হয় তাহলে সেটা হচ্ছে অ্যাটম বোম হতো, কিন্তু যেখানে ওয়ার্ড চলে আসছে কন্ট্রোল, তাহলে সেটা হবে অপশন বি, অ্যাটমিক এনার্জি রিয়াক্টর। ওকে, সেটার সঠিক উত্তর কি হবে? অ্যাটমিক এনার্জি রিয়াক্টর। কোশ্চেন নাম্বার 17, কোশ্চেন নাম্বার 17 কি বলেছে? আ 220 ভোল্ট এসি ইজ মোর ডেঞ্জারাস দ্যান 220 ভোল্ট ডিসি। তো দেখো, 220 ভোল্ট যদি এসি আমি বলি, ঠিক আছে, আমি লিখে দিচ্ছি 220 ভোল্ট এসি, আর একটা হচ্ছে 220 ভোল্ট ডিসি। দেখো, 220 ভোল্ট ডিসি মানে এটাই হয়, কিন্তু যদি আমি 220 ভোল্ট এসি বলি তার মানে এটার একটা, অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা আরএমএস ভ্যালু, ঠিক আছে, আপনারা হয়তো পড়েছেন, কিন্তু এটার অ্যাকচুয়ালি যে পিক মানে সর্বোচ্চ যে ভ্যালুটা দিবে সেটা কত? 311 ভোল্ট হয়। ওকে, তার মানে 220 ভোল্ট যদি থাকে এসি, তার মানে সেটা সর্বোচ্চ কত দিতে পারে? 311। আর সেখানে 220 ভোল্ট ডিসি মানে এতটাই হবে। তাহলে কোনটা বেশি ডেঞ্জারাস? এসিটাই ডেঞ্জারাস। তাহলে এটা সঠিক উত্তর কি হবে? এটা সঠিক উত্তর হবে ডি, পিক ভোল্টেজ ফর এসি ইজ মাচ লার্জার দ্যান 220 ভোল্ট ডিসি। আর পিক ভোল্টেজ এসির কত হয়? সেটা হয় 311 ভোল্ট। এই 311 ভোল্ট কোথা থেকে আসছে? 220-র সাথে √2 করে। ওকে, কোশ্চেন নাম্বার 18, কোশ্চেন নাম্বার 18 বলেছে, আ ম্যাগনেটিক ফিল্ড ক্যান বি প্রডিউসড বাই হোয়াট। দেখো, মুভিং চার্জ দিয়েও ম্যাগনেটিক ফিল্ড তৈরি হতে পারে, আর চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড দিয়েও ম্যাগনেটিক ফিল্ড তৈরি হতে পারে। তাহলে এটা সঠিক উত্তর কি হবে? অপশন সি, এটাই হচ্ছে আনসার হবে, বোথ এ অ্যান্ড
বি হবে এটার সঠিক উত্তর। ম্যাগনেটিক ফিল্ড দুটো দিয়ে তৈরি হতে পারে। কোশ্চেন নাম্বার 19 এবার দেখা যায়। কোশ্চেন নাম্বার 19 কি বলেছে? কোশ্চেন নাম্বার 19 টু দ্য মেইন অবজেক্টিভস অফ ইন্ডাস্ট্রিয়াল রোবট ইজ টু। দেখো এটা ইন্ডাস্ট্রিয়াল রোবট, এটা হয়তো এখানে মানে না আসার কথা, এটা এই ফিজিক্সের কোশ্চেনে এটা দিয়ে দিয়েছি। ওকে, বাট ঠিক আছে, এটা এইগুলা কোশ্চেনের জন্য পড়তে হয় না, এগুলা কোশ্চেনের জন্য এমনি বুদ্ধি লাগাই করতে হয়। কি হবে উত্তর দেখো, ইন্ডাস্ট্রিয়াল রোবট যদি আপনি ইউজ করেন তাহলে কি হতে পারে? বলেছে যে মিনিমাইজ দ্য লেবার রিকোয়ারমেন্ট, অবভিয়াসলি লেবার কমে যাবে, কারণ ইন্ডাস্ট্রিতে রোবটটাই বেশিরভাগ কাজ করে দিতে পারবে, বেশি এফিশিয়েন্ট হবে, এ হবে। ইনক্রিজ প্রোডাক্টিভিটি, অবভিয়াসলি আগে যদি একটা কাজকে তিনটা মানুষ করতো, মানে একটা একটা মানুষ দিয়ে তৈরি একটা কাজকে করতে যদি 2 দিন লাগতো, রোবটের হয়তো কয়েক ঘন্টায় করে দিবে, তাহলে বিও হবে। এনহ্যান্স দ্য লাইফ অফ প্রোডাকশন অফ মেশিন, অবভিয়াসলি সে খুব কেয়ারফুলি হ্যান্ডেল করবে, তাহলে সিও হবে। তাহলে এটার সঠিক উত্তর কি হবে? অপশন ডি, অল অফ দি অ্যাবাভ। এই কোশ্চেনগুলোর জন্য পড়াশোনা করতে হবে না, এটা আপনার নিজের বুদ্ধি দিয়ে আপনারা করতে পারবেন, তাই না? তো অপশন ডি কারেক্ট হবে। কোশ্চেন নাম্বার 20, the positive temperature coefficient of resistance is for। দেখো টেম্পারেচার কোফিশিয়েন্ট, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। পজিটিভ টেম্পারেচার কোফিশিয়েন্ট বলেছে, তো সবার প্রথমে আমি টেম্পারেচার কোফিশিয়েন্টের কথাটা বলি, টেম্পারেচার কোফিশিয়েন্টের কথাটা। ওকে, জাস্ট আ মিনিট। তো সবার প্রথমে আমি টেম্পারেচার কোফিশিয়েন্টকে আলফা দিয়ে এক্সপ্রেস করা হয়। সরি, এই আলফার একটা ফর্মুলা আছে, আলফা ইজ ইকাল টু হয় ডেল আর বাই আর নট ডেল টি। ওকে, ওকে, এবার অ্যাকচুয়ালি আপনাদের কি কি জানতে হবে এই আলফার ভ্যালুগুলো। এবার আলফা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। আলফা পজিটিভ কার জন্য হয়? আলফা পজিটিভ হচ্ছে মেটালের জন্য, মেটাল মানে কন্ডাক্টর, কন্ডাক্টর। ওকে, তার মানে কন্ডাক্টরের ক্ষেত্রে টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স বাড়ে কেন? কারণ ওর টেম্পারেচার অফ কোফিশিয়েন্ট মানে আলফাটা পজিটিভ হবে। ওকে, তাহলে এই মেটালের ক্ষেত্রে মনে রাখতে হবে, মেটালের ক্ষেত্রে রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স কি হবে? রেজিস্ট্যান্স হচ্ছে বাড়বে কার সাথে? উইথ টেম্পারেচার। যদি টেম্পারেচার বাড়ে তাহলে রেজিস্ট্যান্স কেন বাড়ে? কারণ এর ক্ষেত্রে আলফাটা পজিটিভ। আর আলফাটা নেগেটিভ কার জন্য হবে? আলফা আপনার হচ্ছে নেগেটিভ হবে কার জন্য? আলফাটা নেগেটিভ হচ্ছে, আমি লিখে দিচ্ছি এখানে, নন মেটাল, নন মেটাল, সেমি কন্ডাক্টর, সেমি কন্ডাক্টর, আর একটা হচ্ছে ইলেকট্রোলাইট, ইলেকট্রোলাইটের ক্ষেত্রে। ওকে, এদের ক্ষেত্রে নেগেটিভ হয়। আর এদের তিনজনের ক্ষেত্রেই কি হবে? এদের তিনজনের ক্ষেত্রেই রেজিস্ট্যান্স কি হবে? কমবে। কখন? যদি আমার টেম্পারেচার বাড়ে। ওকে, এই কোশ্চেন্সগুলো খুব আসে, তো এটা প্লিজ মনে রাখবা, আপনারা মনে রাখবেন। তাহলে এটা সঠিক উত্তর কি হবে? তাহলে দ্যাট পজিটিভ টেম্পারেচার কোফিশিয়েন্ট তাহলে কার হবে? কার্বনের। এবার দেখো কার্বন একটা নন মেটাল, জার্মেনিয়াম একটা সেমি কন্ডাক্টর, ইলেকট্রোলাইটের তো বললাম নেগেটিভ হয়, তাহলে পজিটিভ হচ্ছে শুধুমাত্র কপারের। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে সি, কপার। ওকে, কোশ্চেন নাম্বার 21, এন টাইপ সেমিকন্ডাক্টর ইজ কি? চারটা অপশন দেখো, দুটো টাইপের এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর আছে, একটা এন টাইপ আর একটা হচ্ছে পি টাইপ। ওকে, আমি লিখে দিচ্ছি এখানে, একটা এন টাইপ আর একটা হচ্ছে পি টাইপ। এন টাইপ বা পি টাইপের ক্ষেত্রে ইম্পিউরিটি অ্যাড করা হয়। এন টাইপের ক্ষেত্রে পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি অ্যাড করা হয়, পি টাইপের ক্ষেত্রে ট্রাইভ্যালেন্ট। আপনারা যখন সেমিকন্ডাক্টর পড়বেন তখন আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। এবার যতই আপনি অ্যাড করেন, কিছু করেন, কিন্তু এরা দুইজনেই কি থাকবে? এরা দুইজনেই নিউট্রাল হবে সবসময়। তার মানে এখানে এটা সঠিক উত্তর হচ্ছে নিউট্রাল হবে। ওকে, এবার কোশ্চেন নাম্বার 22-তে আসি। দ্য ডাউনলিঙ্ক ফ্রিকোয়েন্সি ইন দি সি ব্যান্ড ট্রান্সপন্ডার ইজ হোয়াট? তাহলে এটার যে সঠিক উত্তর হবে, এটা সঠিক উত্তর আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে 4 গিগা হার্জ হবে। এটা সঠিক উত্তর কি হবে? 4 গিগা হার্জ। এবার অ্যাকচুয়ালি কি হয় এখানে? এই যে সি ব্যান্ড ট্রান্সপন্ডার, এটা অ্যাকচুয়ালি ইট ইজ আ রিসিভার ট্রান্সমিটার ইউনিট অন আ স্যাটেলাইট। ওকে, যেটা রিসিভ করবে আপলিং সিগন্যাল ইন দি সি ব্যান্ড আর সেটাকে আর্থে পাঠাবে। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি কি হবে? এই স্যাটেলাইট এটা হচ্ছে এখান থেকে আপলিংকে নিবে সিগন্যাল, আবার এটা হচ্ছে পাঠিয়ে দেবে। এটাই হচ্ছে ট্রান্সপন্ডারের কাজ। ওকে, তাহলে ট্রান্সপন্ডার যদি আমি বলি, তাহলে টিপিক্যালি একটা ট্রান্সপন্ডার কথাটার মানেটা হচ্ছে ওয়ান কমিউনিকেশন চ্যানেল। ওকে, ওয়ান ট্রান্সপন্ডার মানে ওয়ান কমিউনিকেশন চ্যানেল।
ওকে, এতটুকুনি জানলেই আপনাদের হয়ে যাবে। আরও আপনারা যদি চান তাহলে আরও একটু এটার সম্বন্ধে রিসার্চ করতে পারেন। তাহলে ট্রান্সপন্ডার এখানে মনে রাখবেন যে সি ব্যান্ড যেটা আছে, আমি এটা লিখে দিচ্ছি, যদি সি ব্যান্ড হয়, সি ব্যান্ডের ক্ষেত্রে হচ্ছে 4 থেকে 8 গিগাহার্জ হবে। ওকে, 4 থেকে 8 গিগাহার্জ হয়। ওকে, এর পরের কোশ্চেনে চলে যাই। কোশ্চেন নাম্বার 23, উইচ অফ দি ফলোয়িং ফেনোমেনা ইজ নট কমন টু সাউন্ড অ্যান্ড লাইট ওয়েভস? সাউন্ড অ্যান্ড লাইট ওয়েভসের ক্ষেত্রে কোনটা কমন নেই? দেখেন, ইন্টারফেরেন্স, ডিফ্র্যাকশন আর রিফ্লেকশন তিনটাই সাউন্ড আর লাইটের ক্ষেত্রে দেখা যায়। যেটা দেখা যায় না সেটা হচ্ছে পোলারাইজেশন। পোলারাইজেশন অ্যাকচুয়ালি লাইট ওয়েভের ক্ষেত্রে স্পেশালি হয়, যেহেতু লাইটটা একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, আর এটা একটা ট্রান্সভার্স ওয়েভও, এবং সেখানে ইলেকট্রিক আর ম্যাগনেটিক ফিল্ডের পারপেন্ডিকুলার ভাইব্রেশনের জন্যই লাইট আগে যায়। তো সেই জন্যই লাইট পোলারাইজেশন শো করে। তো সেই জিনিসটা সাউন্ডের ক্ষেত্রে হয় না। নেক্সট কোশ্চেন দেখি, কোশ্চেন নাম্বার 24, উইচ ওয়ান অফ দি ফলোয়িং ইজ মোর ইলাস্টিক? কোনটা সব থেকে বেশি ইলাস্টিক? এটা সঠিক উত্তর কি হবে? এটা সঠিক উত্তর হবে স্টিল। এবার কি হয়, ইলাস্টিক কথাটার মানেটা হচ্ছে যে তার মানে ধরুন কোনো একটা অবজেক্ট আছে, সে অবজেক্টকে আমি ডিফর্ম করতে চাচ্ছি, মানে ওর শেপ সাইজকে চেঞ্জ করতে চাচ্ছি। ডিফর্মেশন মানে শেপ সাইজকে চেঞ্জ করতে চাচ্ছি, করার জন্য আমি ফোর্স দিলাম। সেই ফোর্সকে যদি আমি সরিয়ে নিই, ফোর্স যদি সরিয়ে নিলে সে যদি নিজের শেপ সাইজ তার ফিরে পায়, তাহলে সেটা ইলাস্টিক। এটা একটা ইলাস্টিকের একটা সংজ্ঞা হতে পারে। আরেকটা সংজ্ঞা কি, যেই অবজেক্টটা নিজের শেপ সাইজকে পরিবর্তন করতে বেশি বাধা দেয়, যাকে চেঞ্জ করা অতটা ইজি নয়, সেটাও বেশি ইলাস্টিক। তাই সেই ক্ষেত্রে স্টিলকে বাঁকাতে গেলে বেশি ফোর্স দরকার হয়, তার মানে স্টিল বেশি ইলাস্টিক। ওকে, তার মানে ইলাস্টিসিটি চ্যাপ্টারটা আপনাদেরকে পড়তে হবে, এটা খুব বেসিক কোশ্চেন এসেছিল। কোশ্চেন নাম্বার 25, দ্য ফার্স্ট জিওস্টেশনারি স্যাটেলাইট launched in 1964 was called, এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে আপনার সিনকম 3। কি হবে? সিনকম 3। এবার এই যে সিনকম 3 আছে, এটা কবে লঞ্চ হয়েছিল? এটা লঞ্চ হয়েছিল 19 অগস্ট 1964। কোন কান্ট্রি লঞ্চ করেছিল? এটা কিন্তু ইন্ডিয়ার কথা বলা নেই, তো কান্ট্রি ছিল ইউনাইটেড স্টেট, ইউএসএ। ওকে, আর এটা কি টাইপের স্যাটেলাইট ছিল? এটা ছিল কমিউনিকেশন স্যাটেলাইট। ওকে, বোঝা গেছে? এটা ইউজ কেন হয়েছিল? ইট ওয়াজ ইউজড ফর ব্রডকাস্টিং 1964 টোকিও অলিম্পিক্স টু দি ইউনাইটেড স্টেটস। ওকে, এটা মনে রাখতে হবে। তাহলে এটা সঠিক উত্তর সিনকম 3। আর যদি আমি বলি জিও স্টেশনারি স্যাটেলাইটের যদি কিছু কথা বলি, এই জিও স্টেশনারি স্যাটেলাইট হচ্ছে এমন স্যাটেলাইট যেটা আর্থের চারিদিকে অরবিট করবে, অরবিট দি আর্থ in the equatorial plane, in the equatorial plane, okay, in the same direction as the earth rotates, যেই দিকে আর্থ রোটেট করে সেই দিকেই এটা রোটেট করে। আর কি মনে রাখতে হবে, এটার যে অরবিটাল পিরিয়ড আছে, এটার অরবিটাল পিরিয়ড হচ্ছে কত? অরবিটাল পিরিয়ড হচ্ছে 24 আওয়ার্স। অ্যান্ড এটা হচ্ছে ইট রিমেইনস দি ফিক্সড ওভার দি সেম পয়েন্ট, সেম পজিশন। ঠিক আছে, তাহলে এটার উত্তর তাহলে কি হবে? ফার্স্ট জিওস্টেশনারি স্যাটেলাইট হচ্ছে সিনকম 3। নেক্সট কোশ্চেন আসি। নেক্সট কোশ্চেনটা বলেছে, হোয়াট ইজ দি সোর্স অফ ইউভি রেডিয়েশন? ইউভি রেডিয়েশনের সোর্স কি হবে? এটার উত্তর হচ্ছে হাইড্রোজেন গ্যাস ডিসচার্জ ল্যাম্প। হাইড্রোজেন গ্যাস ডিসচার্জ ল্যাম্প, এ হচ্ছে এটার ঠিক সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 27, সাইক্লোট্রন ইজ আ ডিভাইস হুইচ ইজ ইউজ টু, এটার উত্তর হবে কি? অ্যাক্সিলারেটিং প্রোটনস। এটা সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, অ্যাক্সিলারেটিং প্রোটনস। এটাও খুব বেসিক কোশ্চেন। সাইক্লোট্রন অ্যাকচুয়ালি কি ডিভাইস? সাইক্লোট্রন হচ্ছে এমন একটা ডিভাইস, যেই ডিভাইসটা ইউজ করা হয় ইউজ টু অ্যাক্সিলারেট চার্জ পার্টিকেল, ইউজ টু অ্যাক্সিলারেট চার্জড পার্টিকেলস, চার্জড পার্টিকেলস to very high speed, to very high speed using electric and magnetic field, এটাও মনে রাখতে হবে, using electric and magnetic fields। ওকে, তো কিন্তু তার মানে এটাকে ইউজ করা হবে অ্যাক্সিলেট করার জন্য। তো মেজার দি চার্জ হবে না, মেজার দি ভোল্টেজ হবে না। এবার আপনারা বলতে পারেন ইলেকট্রনও তো একটা চার্জ পার্টিকেল, এটাও তো একটা নেগেটিভ চার্জ পার্টিকেল, তাহলে এটাকে কেন করা হচ্ছে না? ইলেকট্রনকে করা হবে না, কারণ ইলেকট্রনের যে মাস আছে, মাস হচ্ছে এর খুবই কম। তো এটা এর একটা লিমিটেশন,
যে ইলেকট্রন যার মাস খুব কম তাকে করা যাবে না, ঠিক আছে, এটা মনে রাখবে। আর যদি কোষ পরীক্ষা সে নিউট্রনকে করা যাবে কিনা, নিউট্রনকেও করা যাবে না, কারণ নিউট্রন যে হচ্ছে, নিউট্রন একটা নিউট্রাল পার্টিকেল যার কোনো চার্জ নেই, তার চার্জ নাই তাহলে তো এমনি হবে না, কিন্তু ইলেকট্রনও হবে না কারণ এর মাস খুব কম। এবার এই সাইক্লোট্রনের যদি কেউ অ্যাপ্লিকেশন জিজ্ঞেস করে সেটা কোথায় ইউজ করা হয়, এটা ইউজ করা হচ্ছে নিউক্লিয়ার ফিজিক্স, ওকে, এখানে আর মেডিকেল আইসোটোপ প্রোডাকশনে ইউজ করা হয়। এতটুকুনি মনে রাখলেই যথেষ্ট। কোশ্চেন নাম্বার 28, হোয়াট ইজ দি ফ্রিকোয়েন্সি, এখানে একটু লেখাটা ঠিক করতে হবে, এটা ফ্রিকোয়েন্সি হবে, ফ্রিকোয়েন্সি, কোয়েন্সি, ওকে, ফ্রিকোয়েন্সি, আমি এটাকে একটু লিখে দিই ঠিক করে, ফ্রিকোয়েন্সি বানাম ভুল হয়েছে এখানে, ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি অফ সাপ্লাই এসি ইন ইন্ডিয়া। তো এটার সঠিক উত্তর কি হবে, এটার সঠিক উত্তর হবে C50 হার্জ, ওকে, 50 হার্জ সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 29, কোশ্চেন নাম্বার 29 বলেছে which of the following is the most suitable material for making permanent magnet। পার্মানেন্ট ম্যাগনেট তৈরি করার জন্য সব থেকে সুইটেবল মেটেরিয়াল কি হবে, সেই সব থেকে সুইটেবল মেটেরিয়াল হচ্ছে স্টিল হবে, ওকে, স্টিল হবে এর সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 30-তে চলে যাই, ইন এ চার্জড ক্যাপাসিটার দ্য এনার্জি রিসাইডস ইন। দেখো চার্জ ক্যাপাসিটার কি হবে, ক্যাপাসিটারের মানে দুটো প্যারালাল প্লেট ক্যাপাসিটার নিয়ে দুটো প্লেট আছে, একটা পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। এবার এখানে ইলেকট্রিক ফিল্ডটা এদের মধ্যেই থাকে, এদের মধ্যে যে এনার্জি আছে সেটা এর মধ্যেই স্টোর হয়, তার মানে এটা সঠিক উত্তর হবে সি, দ্য ফিল্ড বিটুইন ইলেকট্রিক, সরি, ফিল্ড বিটুইন দি প্লেটস। আর এখানে যে এনার্জি হবে, এনার্জির কথা বলেছে, এনার্জির এক্সপ্রেশন মনে রাখবা, হাফ CV² হয়। সিটা কি ক্যাপাসিটেন্স আর ভিটা কি ভোল্টেজ। আরেকটা ফর্মুলা আছে এর, Q²/2CU লিখতে পারি, ওকে, এটা হচ্ছে এর এক্সপ্রেশন হতে পারে। কোশ্চেন নাম্বার 31, আর বেশি কোশ্চেন নেই, অল্পই আছে। এ নন ভোলাটাইল সলিড ইজ অ্যাডেড টু ওয়াটার, ইটস বয়লিং পয়েন্ট উইল কি হবে। একটা নন ভোলাটাইল যদি সলিডকে আমরা যদি অ্যাড করি, দেখো দুটো ব্যাপার আছে, একটা ভোলাটাইল, ভোলাটাইল মানে উদ্বায়ী, আরেকটা হচ্ছে নন ভোলাটাইল মানে অনুদ্বায়ী, ভোলাটাইল, ওকে। ভোলাটাইল যদি সলিড দিই তাহলে সেটা ইজিলি অর্ডিনারি টেম্পারেচারে ভেপারাইজ হয়ে যায়, ওকে, সেটা ইজিলি ভেপোরাইজ হয়ে যায়, ওকে। তার মানে এবার নন ভোলাটাইল যদি দিই তাহলে এটা ডু নট ভেপোরাইজ, ডু নট ভেপোরাইজ, ভেপোরাইজ অ্যাট অর্ডিনারি টেম্পারেচার, অর্ডিনারি টেম্পারেচার। তার মানে এটা মনে রাখতে হবে যে যদি নন ভোলাটাইল যদি অ্যাড করা হয় তাহলে বয়লিং পয়েন্টটা কি হবে, বয়লিং পয়েন্টটা যদি আপনি নন ভোলাটাইল মানে অনুদ্বায়ী যদি পদার্থ যদি অ্যাড করেন তাহলে এর বয়লিং পয়েন্টটা কি হয়ে যায়, ইনক্রিজ হয়ে যায়, কারণ এটা তো নিজে উদ্বায়ী না, তাহলে বয়লিং পয়েন্টটা বেড়ে যাবে। কোশ্চেন নাম্বার 32, ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট ওয়াজ ডিসকভার্ড বাই, কে এফেক্ট ডিসকভার করেছিল, বি ওরেস্টেড। ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট মানে এখানে একটা তার নেওয়া হয়েছিল, তারে যদি কারেন্ট পাঠানো হয় তাহলে এখানে একটা কম্পাস নিডেল রাখা হয়। তো ওরেস্টেড লক্ষ্য করেছিলেন যে যখনই কারেন্টটা সুইচ অন হচ্ছে তখনই এটা ডিফ্লেক্ট হয়ে যায়, তার মানে অবশ্যই এই কারেন্টের জন্য চারিদিকে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, সেই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যেই ম্যাগনেটিক কম্পাস নিডেলটা ডিফ্লেক্ট করে এটাই শো করছে যে কারেন্ট ক্যারিং ওয়্যার একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। আর এই ডিফ্লেকশনটা কোন দিকে হবে সেটার জন্য আমরা কোন সূত্র ইউজ করি, অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্র, ওকে, অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্র ইউজ করি। তো এটা সঠিক উত্তর হচ্ছে বি ওরেস্টেড। Question number 33. The frequency of a simple pendulum is F. What is the frequency? I'm sorry, এখানেও frequency স্পেলিংটা ভুল করা আছে। What is the frequency change? Frequency change in the energy of the pendulum. তাহলে এনার্জির যদি চেঞ্জ দেখা যায়, এনার্জির চেঞ্জটা হচ্ছে ডবল হয়, সবসময় মনে রাখবে, এটার উত্তর হবে 2F। কোশ্চেন নাম্বার 34, অ্যান অ্যাস্ট্রোনট ইন স্পেসশিপ সি দ্য স্পেস অ্যাজ, কি হবে, এটা খুবই ফেমাস কোশ্চেন, আপনাদের জানা আছে। স্পেসশিপের কালার কি দেখা যাবে, অবভিয়াসলি দেখা যাবে কি কালো, কারণ অ্যাস্ট্রোনটস সি স্পেস অ্যাজ ব্ল্যাক, কারণ বিকজ ব্ল্যাক দেখা যাবে, বিকজ দেয়ার ইজ নো অ্যাটমসফিয়ার, কারণ দেয়ার ইজ নো অ্যাটমসফিয়ার ইন স্পেস, আর অ্যাটমসফিয়ার নাই তার মানে তাই জন্য নো স্ক্যাটারিং অফ লাইট, স্ক্যাটারিং অফ লাইট,
স্ক্যাটারিং না হলে আপনারা দেখতে পারবেন কি করে। তেমনি আর্থ থেকে মানে পৃথিবীতে কি দেখা যায়, পৃথিবীতে স্পেসটাকে আমরা আকাশের দিকে তাকালে ব্লু দেখি, কারণ ব্লু কেন দেখা যায়, ডিউ টু স্ক্যাটারিং অফ সানলাইট। ওকে, তো স্পেসে সেটা হচ্ছে হয় না। তাই তো, ক্লিয়ার হলো কথাটা, বোঝা গেল আশা করি এটা। তাহলে নেক্সট কোশ্চেন নাম্বার 35, দ্য রেঞ্জ অফ ভিজিবল স্পেকট্রাম ইজ হোয়াট, এটা সঠিক উত্তর হবে 390 থেকে 700 ন্যানোমিটার। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 36, উইচ অফ দি ফলোইং ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। ভেক্টর কোয়ান্টিটি কোনটা, এটা খুবই এগুলা কোশ্চেন আসে, এই জন্য স্কেলার আর ভেক্টরের পোর্শনটাকে বেশি পড়তে হবে। ভেক্টর মানে যার ম্যাগনিটিউড ম্যাগনিটিউড আর ডিরেকশন দুটোই আছে। ওকে, ম্যাগনিটিউড আর ডিরেকশন দুটোই আছে। এবার কারেন্টটা কি, কারেন্ট কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি না, কারেন্ট অ্যাকচুয়ালি একটা টেন্সার কোয়ান্টিটি। তো টেন্সার তো আপনাদের অত নাই সিলেবাসে, তো মনে রাখবা টেন্সার যদি নাও বলা হয় তো এটাকে স্কেলার কোয়ান্টিটি হিসাবে ট্রিট করা হবে, তাহলে কারেন্ট হবে না। পাওয়ার কি হয়, পাওয়ারটাও একটা স্কেলার কোয়ান্টিটি। পাওয়ার মানে কি হয়, পাওয়ার মানে হচ্ছে ওয়ার্ক বাই টাইম। এবার ওয়ার্ক আর টাইম দুটোই হচ্ছে কি হবে, স্কেলার আছে। ওয়াটলেস কারেন্ট, এটাও আপনার স্কেলার। এবার শুধু উত্তর তাহলে কি হবে, দেখা যাচ্ছে এটার উত্তর হবে ভেক্টর কোয়ান্টিটি কারেন্ট ডেন্সিটি। কারেন্ট ডেন্সিটি মানে একে জে দিয়ে এক্সপ্রেস করা, এটা হচ্ছে কারেন্ট বাই এরিয়া। এবার কারেন্টটা আপনি বললেন যে স্কেলার হবে, কিন্তু এরিয়াটা অ্যাকচুয়ালি কি একটা ভেক্টর কোয়ান্টিটি। ঠিক আছে, এটা মনে রাখবো। তাহলে ভেক্টর কোয়ান্টিটি এখানে উত্তর কি হবে, সঠিক উত্তর হবে আপনার বি। Next question number 37. Alternating current is transmitted to distant places at. তো অল্টারনেটিং কারেন্টকে দূর পর্যন্ত নিয়ে যাওয়া হয় কিসে, এটার সঠিক উত্তর মনে রাখতে হবে হাই ভোল্টেজ আর লো কারেন্টে। কেন করা হয়, যাতে আপনাদের পাওয়ার লস কম হয় হাই ভোল্টেজে, এই জন্যই নিয়ে যাওয়া হয় যাতে পাওয়ার লসটা কম হয়। আশা করি এটা হচ্ছে ক্লিয়ার হয়েছে। এবার আজকের লাস্ট কোশ্চেন, question number 38. When power of eye lens increases, the defect of vision is produced. Then the defect is known as short sightedness, যেটাকে আমরা মায়োপিয়া বলি, লং সাইটেডনেস যেটাকে আমরা বলি হাইপার মেট্রোপিয়া, কালার ব্লাইন্ডনেস আর অ্যাস্টিগমাটিজম। এই চারটার মধ্যে সঠিক কোনটা হবে। তো দেখো, পাওয়ার অফ আইলেন্স যখন বাড়ে, এবার পাওয়ারের ক্ষেত্রেও আমি বলে দিই যে পাওয়ার আর লেন্সের যে পাওয়ার আর ফোকাল লেন্থের মধ্যে সম্পর্ক, সেটা হচ্ছে পি ইজ ইকাল টু 1/f। এবার যদি যদি হচ্ছে ফোকাস ফোকাল লেন্থ যদি মিটারে হয়, তাহলে পাওয়ারটা হয় কিসের, ডায়োপ্টারে হয়। ওকে, এতটুকুনি ক্লিয়ার। এবার এর সঠিক উত্তর জানার আগে প্রথমে আমরা মায়োপিয়ার হাইপার মেট্রোপিয়ার সম্বন্ধে একটু দেখে নিই। মায়োপিয়া যেমন আমি বললাম লং সাইট নিয়ার সাইটেডনেস, তার মানে এখানে পাশের জিনিস দেখতে কোনো অসুবিধা হয় না। অসুবিধা হয় ডিস্টেন্ট অবজেক্ট, দূরের জিনিস দেখতে অসুবিধা হয়। ডিস্টেন্ট অবজেক্টকে ব্লারি দেখা যায়, কিন্তু নিয়ার অবজেক্ট সিন ক্লিয়ারলি। ওকে, অ্যাকচুয়ালি দূরের অবজেক্ট থেকে যখনই লাইট আসে, এখানে চোখের যে লেন্স আছে সেটার জন্য যে ইমেজটা হয় সেটা রেটিনার একটু আগেই তৈরি হয়ে যায়। তাহলে মানে এখানে ইমেজটা রেটিনায় তৈরি হচ্ছে না, তার মানে আমরা দেখতে পাচ্ছি না। তাহলে এটাকে কারেক্ট করার জন্য যে লেন্সটা ইউজ করি সেটা হচ্ছে আমাদের কনকেভ লেন্স বা ডাইভার্জিং লেন্স। ওকে, মায়োপিয়ার জন্য। তেমনি হাইপার মেট্রোপিয়া মানে ফার সাইটেডনেস, তার মানে নিয়ার অবজেক্টসকে ক্লিয়ারলি দেখতে পাই, কিন্তু দূরের অবজেক্ট নিয়ার অবজেক্টকে দেখতে কষ্ট হয়, ব্লাডি দেখা যায়, বই পড়তে অসুবিধা হবে, কিন্তু দূরের অবজেক্টকে দেখতে কোনো অসুবিধা হবে না। তাহলে এখানে কি হয়, পাশের কোনো অবজেক্টের যে ইমেজ হচ্ছে এটা রেটিনার পরে তৈরি হয়ে যায়, তাই তো। তার মানে এখানে কি হচ্ছে, এখানে বোঝা যাচ্ছে এই জায়গাটাতে আমাদের যদি কারেকশন করতে হয়, তাহলে কি টাইপের লেন্স ইউজ করবো, কনভেক্স লেন্স। এবার এই দুটোর মধ্যে বোঝা যাচ্ছে যে এই প্রথমটার ক্ষেত্রে তার খুব আগেই গুলো মিট হয়ে যাচ্ছে, তার মানে এই প্রথমটার ক্ষেত্রে ফোকাল লেন্থ কমে যায়, প্রথমটার ক্ষেত্রে মায়োপিয়ার ক্ষেত্রে যদি হয় কারো, তাহলে ফোকাল লেন্থ কমে যায়। আর ফোকাল লেন্থ কমে যাওয়া মানেই পাওয়ার হচ্ছে বেড়ে যাওয়া। তাহলে তাহলে কোশ্চেনটা সঠিক উত্তর কি হবে, সঠিক উত্তর হবে শর্ট সাইটেডনেস বা মায়োপিয়া। ওকে, আশা করি ক্লিয়ার হয়েছে। এবার বাকি একটু আমি বলে দিই, কালার ব্লাইন্ডনেস। দেখো কালার ব্লাইন্ডনেস কি, এটা একটা জেনেটিক ডিজিজ, জেনেটিক কন্ডিশন। ওকে, যেখানে পার্সন ক্যান নট ডিস্টিংগুইশ বিটুইন সার্টেন কালার, স্পেসিফিক্যালি রেড অ্যান্ড গ্রিনের মধ্যে। ইট হ্যাজ নাথিং টু ডু উইথ দ্য ফিজিক্যাল পাওয়ার অফ লেন্স। ওকে, এটা হচ্ছে কালার ব্লাইন্ডনেস। আর অ্যাস্টিগমাটিজম কি হয়, অ্যাস্টিগমাটিজম ইজ কজড বাই ইররেগুলার, ইট ইজ কজ, এর যদি কজ বলি, এর কজ হচ্ছে ডিউ টু ইররেগুলার
কার্ভেচার, কার্ভেচার অফ কর্নিয়া or lens, okay, leading to distorted or blurred vision at distances, okay, মানে blurred vision হবে। তাহলে আপনারা বুঝতে পারছেন, তাহলে এই 38 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে শর্ট সাইটেডনেস বা মায়োপিয়া, মায়োপিয়া। ওকে, তো এটা হলো আজকের 38 কোশ্চেন, যেটা WBCS মেইনস 2023-তে পেপার 4 থেকে এসেছিল। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা মানে নিচে নিজের ফিডব্যাক দিবেন যে আপনাদের ভিডিওটা কেমন লাগলো, তাহলে আমি পরবর্তী ভিডিওটাতে সেই হিসাবে ভিডিওটা আনতে আমার সুবিধা হবে। এর পরের ভিডিওতে আমি 2022 সালের মেইনসের কোশ্চেন্সগুলো ফিজিক্স সাবজেক্টের নিয়ে আসবো। ওকে, আর ফিজিক্সের পর আমি বাকি সাবজেক্টগুলো আনবো, যেমন সায়েন্সের ক্ষেত্রে কেমিস্ট্রি বা বায়োলজি বা এনভায়রনমেন্ট, মানে পেপার 4-এর সায়েন্সের যে টপিকগুলো আসে সেগুলো সবগুলোই ডিসকাস করবো, কিন্তু প্রথমে আমরা ফিজিক্সটা দিয়ে শুরু করছি। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আপনাদের ফিডব্যাক প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। আজকের জন্য ব্যাস এতটুকুনি। থ্যাংক ইউ সো মাচ।